সেই সঙ্গে আপনারাও একটু ঝড়খালি থেকে কয়েকটা দিন একটু কাটিয়ে আসুন। মা তাহলে আমি এলাম, তুমি কিন্তু ওষুধ খাবে। হ্যাঁ, আর আমি তো বাড়ি গিয়ে ভাই যা রান্না করবে তাই খাবো। প্রতিবার যখন বিদ্যাধরপুর থেকে আসি আমি তো তাও চোখের জল ফেলি, কিন্তু নোটিস করলাম যে বিপ্লববাবু প্রতিবার মুখটা থমথমে হয়ে যায়, চোখটা ছলছল করে। সেই বিষয়টা মাথায় রেখে বিপ্লববাবু বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর এবং মূল্যবান উপহার যেটা পাঠিয়েছে, আমাদের খুবই প্রয়োজন ছিল। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্ব শুরু হচ্ছে। আজকের এই পর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, মায়ের ওষুধ গতকাল রাত্রে আমি এনে দিয়েছি। মা খেয়েছো রাত্রে? খালি পেটে খেয়েছে। যদিও ওষুধগুলো সম্ভবত সাথী ক্যামেরাবন্দি করিনি, ওটা ঝড়খালি গিয়ে করে নেবে। ঝড়খালি গিয়ে করে নেবে অর্থাৎ আজকের আমি এই ভিডিও শুরু করবার পরে আমি কাজে বেরিয়ে যাচ্ছি সকালবেলা। আর সাথী এবং মা দুজনেই বাড়িতে যাবে, কারণ বাড়িতে দুজন আছে। আর এই মুহূর্তে বেশ কয়েকদিন এই ওষুধগুলো চলাকালীন কোনো রকম ডাক্তারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই, রুটিন চেকআপও নেই। মার মন একটু ব্যস্ত হয়েছে বাড়ির জন্য। হ্যাঁ, ওরা একটু একা রান্নাবান্না করছে, উনিশের তো খুব কাজের চাপ। তো ঠিক আছে, এখন যেতেই পারে। আর সেই সঙ্গে আপনারাও একটু ঝড়খালি থেকে কয়েকটা দিন একটু কাটিয়ে আসুন। মা তাহলে আমি এলাম, তুমি কিন্তু ওষুধ খাবে। একেবারেই সকালবেলা উঠে মা এখানে একটু আটা মেখে রেখেছে। এখানটায় একটু ঢেঁড়স কেটেছে দিয়েছে মা, আর আলু কেটে রেখেছে। রুটি আর ঢেঁড়স আলু ভাজা রান্না করবো সকালবেলা, খেয়ে দিয়ে তারপরে বার হব। কারণ এখান থেকে ক্যানিংয়ে গিয়ে অনেকক্ষণ করে বসতে থাকতে হয়। আমাদের বালিখালের কোনো গাড়ি সকাল সকাল যায় না, একটু বেলা হতে তারপরে ছাড়ে। এই যে বাসি বাসনগুলো আছে এগুলো বার করে এবার মেজে নেব। বাসনটা বার করলাম, এদিকে জামা কাপড় আছে কিছুটা কাচতে হবে। আর বৃষ্টিতে পা মোছার জন্য যে কয়েকটা পা মোছা আছে এগুলোও একেবারে ধুয়ে রেখে যাব। সাবধানে থাকবে, সাবধানে যাও। একদিন একটু রৌদ্র উঠতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। তবুও মাথায় রাখবে বৃষ্টি যখন তখন হতে পারে, কারণ এটা বর্ষাকাল। ঠিক আছে, চলো এলাম। সাবধানে এসো। গ্যাসটা অন করে দিয়েছি, এখানে একটু আলু আর ঢেঁড়সটা ভাজা করব, ততক্ষণে আমি ওই কাজগুলো টুকটুক করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ঢেঁড়স। এর মধ্যে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে নেওয়া আছে। ঢেকে রেখে আমি আলাদা কাজগুলো করে নেব। যেহেতু মা একাদশী করছে আজকে, তাই আর হলুদ দিলাম না। পেছনে আটা মেখেছিল, সে ঢাকা দিয়ে রেখেছিল, সেটা দাগ হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে কিছুটা সাবান জল করে নিলাম। এবার এর মধ্যে এই যে জিনিসপত্রগুলো রেখেছিলাম কাচার জন্য সেগুলো দিয়ে দেব। এগুলো 2-1 মিনিট ভিজতে লাগুক, ততক্ষণে আমি এই যে একটু বাসনগুলো মেজে নেব। আমার বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো বাসনের ঝাঁকায় রেখেছি। তার মধ্যে কিন্তু মা 2-1 বার খুন্তি ধরেছে ভাজার জন্য। বাসন মাজা কাঁচা ধোয়া করতে করতে এদিকে আলু আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলেছি, আর কিছু জামা কাপড় গত দিনের ছিল, সেগুলো মা একেবারে সকালবেলা বার করে দিয়েছিল। মা এখানে একটা বড় আটার ডো বানিয়ে রেখেছে, এখান থেকে আমি কেটে টুকরো টুকরো করে ছোট ছোট আটার ডো করে নেব, নিয়ে আর রুটি বেলবো। আটা বেলে এই যে রুটি বানিয়ে নিয়েছি, খুব একটা ভালো পারি না, তবে যেমন পেরেছি তেমনই করে দিচ্ছি। মা আর আমি একসাথে খাবো, আমার জন্য আর আলাদা করে ভাত করবো না। একটা রুটি হয়ে গেছে, এটাও সেঁকে নিচ্ছি। একদিকে এক হাতে বেলছি, আর একদিকে এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিগুলো সব বেলে নিয়েছি, আর ওদিকে বেলতে বেলতে কিছুটা রুটি সেঁকাও হয়ে গেছে, আর কয়েকটা সেঁকতে বাকি আছে, এখানে ফেলে সেঁকে নিচ্ছি। রুটিগুলো সব সেঁকা হয়ে গেছে। রুটি সেঁকতে সেঁকতে আবার কলে জল দিয়ে দিয়েছিল, সেই জল ভরতে দিয়েছিলাম, জল পড়ে যাচ্ছে।
রান্না হয়ে গেছে, মাকে রুটি আলু ঢালুর ভাজা দিয়ে দিয়েছি, মা খেতে বসে গেছে। আমি একটু পরে খাবো, আমার আবার এত সকাল সকাল খেতে ইচ্ছে কারণ এখন বেরোনোর মুখে খেয়ে আর বেরিয়ে যাবো। খাওয়া দাওয়ার পর আমি একটু টুকটাক ঘরের কাজ করে নিলাম, আর যেগুলো জল একেবারে ভরতে মা পারবে না সেগুলো আমি ভরে নিলাম, ঘরের ড্রামগুলো মা পারে না। আর এদিকে মা দুপুরে বাড়ি গিয়ে যেটা খাবে সেটাই বক্সে ভরে একবার রেডি করে নিয়েছে, আর আমি তো বাড়ি গিয়ে ভাই যা রান্না করবে তাই খাবো। বিদ্যাধরপুর বাড়ি থেকে ঝড়খালি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম, এখন একেবারেই প্রস্তুতি নেওয়ার শেষ পর্যায়ে পুরোপুরিভাবে রেডি হয়ে পড়েছি। আর ঘর দর যেমন গোছানো থাকে তেমনভাবে গুছিয়ে দিচ্ছি। প্রতিদিন আসে আর কি ভাবে যে মা দুজন বাড়ি আছে, আজকের একেবারেই ফাঁকা লাগবে। বিছনাটায় যেমন যা চারিদিকে থাকে তেমন তা রেডি করে দিয়েছি, আর এখানে কয়েকটা জামা ঝুলিয়ে রেখেছি, এগুলো একটু ভেজা ভেজা আছে। সকাল সকাল মা স্নান করে ঠাকুরটা দিয়ে দিয়েছিল। কিছুটা জিনিসপত্র তো মা বাইরে বার করে দিয়েছিল, এখন আবার যাওয়ার আগ মুহূর্তে সেগুলো সব ঘরের মধ্যে মেলিয়ে দিয়ে আপাতত ঘর বন্ধ করে বেরোবো আমরা দুজনে একসাথে। আজকের এখন বিদ্যাধরপুর থেকে আপাতত ঝড়খালি যাচ্ছি, আপনাদের সেই চেনা ছন্দে চেনা গন্ধে। কয়েকটা দিন বিদ্যাধরপুর থাকবো, তারপর হয়তো আবার আমি আসবো কি আসবো না সেটা পরে, সময় সাপেক্ষ। মা আর আমি দুজন তো একসঙ্গে বার হয়েছি, মা এখন একটু ধীরে ধীরে হাঁটবে, আর আমি অটো স্ট্যান্ডে থেকে অটো নিয়ে আসবো। মা আর আমি দুজনে বেরিয়েছিলাম, আমি আবার একটু ব্যাক করছি। ঘরে যতগুলো ইলেকট্রিক সুইচ আছে একটাও বন্ধ করে দিই, সব অন করা আছে, সেগুলো আবার অফ করতে হবে। ইলেকট্রিক সুইচগুলো সব বন্ধ করে আবার যখন এই রাস্তা দিয়ে আসলাম তখন দেখলাম এই শাপলা ফুলগুলো ফুটেছে, আর ভারী সুন্দর লাগছে। আজকে সকাল থেকে মোটামুটি রোদ হয়েছিল, মাঝে একটুখানি মেঘ করেছিল, ফের এখন বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে, সেই সঙ্গে সঙ্গে ফুলগুলো ফুটেছে, তো বেশ দেখে মনটা ভরে যাচ্ছে। তবে একটু কষ্ট হচ্ছে, প্রিয় মানুষটাকে ছেড়ে যাচ্ছি। আর ইলেকট্রিক সুইচ বন্ধ করে আস্তে আস্তে মা পুরো হেঁটে হেঁটে সে অটো স্ট্যান্ড পর্যন্ত চলে এসছে আস্তে আস্তে করে। মা আর আমি দুজন বিদ্যাধরপুর স্টেশনে চলে এসেছি, এখন বাজার ওপারে পারে টিকিট কেটে তারপর স্টেশনে উঠবো, আর মা ততক্ষণে স্টেশনে যেতে লাগবে। কেন মা টিকিটটা তোমার ব্যাগে রাখো। আমিও টিকিট কেটে প্ল্যাটফর্মে এসেছি, আর ট্রেনের বাঁশি বাজছে, বেশিক্ষণ আজকে ওয়েট করতে হয়নি একেবারে। বিদ্যাধরপুর থেকে ট্রেন ছেড়ে দিল। বিদ্যাধরপুর থেকে ট্রেন ছেড়ে ক্যানিংয়ে পৌঁছে গেছি, এখন আমরা নেমে পড়ব। স্টেশন থেকে পা ভ্যানে করে মা আর আমি এসছি, এখন এই যে আমাদের বালিখালের ম্যাজিক, এই ম্যাজিকে উঠবো। মা উঠে বসো, এ কাকিমার আছে। মা ম্যাজিকে বসে আছে। এর আগের ট্রেনটা এসছিলাম তখনও অনেকক্ষণ বসতে হয়েছিল, তারপর ভাবলাম একটু লেট করে যাব, পরের ট্রেনটাতে এলাম তাও এখনও বসতে হচ্ছে। ম্যাজিকে সেইভাবে কোনো লোক হয়নি, আর আমাদের রাস্তাটা তো অনেকটা দূরাত, তো একটু লোক না হলেও যে ড্রাইভার তারও তো তেল খরচটা ওঠা দরকার, ওই জন্য অনেকক্ষণ করে বসে থাকতে, পুরো লোক হয় তারপরে ম্যাজিকটা ছাড়ে।
ম্যাজিকে বসে থাকতে হয়েছিল, তারপর ধীরে ধীরে পেরিয়ে চলে এলাম আমাদের সেই বালিখাল বাজারে। ম্যাজিক থেকে নেমে আমি ভাড়া মেটাচ্ছিলাম, মা একটু একটু করে এগিয়ে যেতে যেতে বেশ অনেকটা দূরেই এগিয়ে গেছে। আর আমাদের সামনের বাড়ির কাকিমা তো আরও জোরে হেঁটেছে, সে প্রায় অর্ধেকটা রাস্তা চলে গেছে। প্রতিবার যখন বিদ্যাধরপুর থেকে আসি আমি তো তাও চোখের জল ফেলি, কিন্তু নোটিস করলাম যে বিপ্লববাবু প্রতিবার মুখটা থমথমে হয়ে যায়, চোখটা ছলছল করে, ছেলে মানুষ কাঁদতেও পারে না। দুজনারই কষ্ট হয় ছেড়ে আসার সময়। হ্যাঁ, এখন তো প্রায় মাসে যাচ্ছি, তারপরেও যেন একটা কষ্ট নিজেদের মধ্যে থেকে যায়। ওইখান থেকে জল এসে খালে পড়ছে, আর খালটা আমরা যখন বাড়ি থেকে গেছিলাম এতটা পরিপূর্ণ ছিল না। এখন টানা এখানেও এক নাগাড়ে বৃষ্টি হয়েছে, খালটা জলে একেবারে টইটম্বুর হয়ে গেছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। আর এই যে মা খুব জোরে হেঁটে এসে এখানে একটা বসার জায়গা বসে নিচ্ছে। আমি এগোবো। এই যে পাখিটাকে, এই পাখিটাকে পানকবড়ি বলে। ও জলেই থাকে আর এক জায়গায় ডুব মেরে আরও এক জায়গায় গিয়ে উঠতে পারে। সুলতাদি কল থেকে জল নিয়ে আসছে। আমি ঠিক যেদিন বিদ্যাধরপুরে গেছি সেই দিন থেকে ফোন করছে, সাথী মাছ পড়ছে, আটলে মাছ পড়ছে। মাছ রেখেছো না খেয়ে নিয়েছো সব? এখন ভালো আছো? সেটা ভাই না বাবা? ও পুরো আমার গায়ের উপরে উঠে গেছে। মরেছে ওরা মরেছে অনিমেষ কই? হ্যাঁ বল অনিমেষ কই বল। শোন শোন টাক তো ভালিস ভালিস উঠে নে উঠে নে উঠে নে কাগজ চোর। লোকের ননদ ভাই বউ আদায় কাঁচকলা থাকে, আমাদেরও হয়। তবে দিদি যে জিনিসটা এনেছে এতদিন ধরে আমাকে ফোন করতো, এই যে মাছ পড়তো এই কারণে। যাই হোক, আমি ছিলাম না, যেই আজকে দাদা আটল ছিল, যেগুলো আজকের ঘর সঙ্গে সঙ্গে নিয়ে এসে এই যে জ্যান্ত পুরো মাছ। ধন্যবাদ তোমাকে চুনো মাছগুলো দেওয়ার জন্য। দিদি এমনি বড় মাছও দিয়ে যায়, তবে চুনো মাছগুলো আমার খুব বেশি ভালো লাগে। এটা দুপুরে এক্ষুনি আটল ছেড়েছে পড়েছে, আর সকালে যেগুলো পড়েছিল ছেড়ে দিয়েছে, আবার পড়বে। দিনে 3 বার করে ঝাড়। না ওগুলো না নেবে না। না না নেবো। এ মনে হচ্ছে এখন হয়েছে, আমরা যেদিন গেছিলাম তার আগের দিন বাচ্চাদেরকে দিয়েছিলাম, একটু কাঁচা কাঁচা ছিল। দিদি শোধ করে নিচ্ছে, বিনিময় প্রথা হচ্ছে। মা মাছ দিয়ে আশফল নিয়ে চলে যাচ্ছে। পারো একটা পেড়ে খেয়ে দেখো হয়েছে কিনা ভালো। ওই ধারে গুলো সব ঝরে 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 গেছে মনে হয়। হয়েছে, কিন্তু আগের দিন অনেকটা খোসা মোটা ছিল আর কাঁচা কাঁচা ভাব ছিল। এক সপ্তাহে আশা করি পুরো ভালো হবে, মিষ্টি লাগবে। মিষ্টি হয়েছে? তাহলে নাও, তুমি কটা পেড়ে নিয়ে যাও একবারে। এই সকালে জিজ্ঞাসা করেছিল আমরা আজকে বাড়ছি কিনা, তো আমরা হ্যাঁ বলেছিলাম, যেহেতু আজকের আমরা বেরিয়ে আসবো। ওয়েদারটাও বেশ ভালো ছিল। এখানে ভাই রান্না করেছে ঢেঁড়স, বড়ি, আলু দিয়ে মাছের একটা ঝোল। খেতে বসার আগে সুলাতা দিয়ে মাছগুলো দিয়ে গেছিলো, 4 জন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আর আমরা 3 জনে ভাত খেয়েছি, আর মাঝেরও তো রুটি আলু ভাজা নিয়ে এসেছিলাম, ভাই রান্না করেছে, তাই এসে খাওয়া দাওয়া করলাম। খাবারটার স্বাদ কতটা কি হয়েছে সেটা নাই পরে থাকলো কথাটা, কিন্তু এই যে ভালোবেসে রান্না করে রেখেছে, আমাকে কষ্ট করে এসে রান্না করতে হয়নি, এটাই তো অনেক বড় কথা।
আর মা খেয়ে উঠে সেই মাছগুলো কাটতে বসে গেছে। আমি একটু কুড়েমি করছিলাম, তা আবার মার সঙ্গে মনে হয় হাত দিতে হবে। মা কাটছে দেখে তো খারাপ লাগবে, দেখে তো খারাপ লাগবে, যেতেও তো পারবো না। মা আর আমি দুজনে মিলে মাছটা কেটেছিলাম। আমি একটু আলসেমি করছিলাম, তারপর মা কাটতে বসতে দেখে আবার মাছগুলো আমিও হাতে হাতে কেটে নিয়ে নুন হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি, এখন মাছগুলোকে ভাজা করে নেব। এখন আর উনান ধরাইনি, কালকে থেকে আবার শুরু করব। আজকে আপাতত মাছগুলো এখন গ্যাসে ভাজবো আর একটু ভাত রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবার কেটে ধুয়ে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, নিয়ে কিছুটা একটু মানে এক মুঠো মাছ রেখে দেবো আর গুলো রান্না করব। তো দেখতে থাকুন। বাড়ি ফিরেই দেওরের হাতে রান্না খেয়ে রেস্ট নিয়ে এখন রান্নায় লেগেছি। মাছ ভেজে নিয়েছি, সেই কড়াইতে একটু তেল দেবো। তেলটা গরম হতে ওর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু টুকরো। আলু টুকরোগুলো একটু ভালো করে ভেজে নেব। কড়াইতে আলু ভাজা দিয়ে মিক্সিতে আমি পেঁয়াজ, রসুন, জিরে, মরিচ আর একটা শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে একটা গামলিতে তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা আছে এই তেলের মধ্যে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দেবো। এই যে পেস্টটা তেলের মধ্যে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো লবণ আর হলুদ। মশলাটা বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। মশলাটার সঙ্গে আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল ঢেলে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছ তো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আজকের বিদ্যাধরপুর বাড়ি থেকে ঝড়খাড়ি বাড়িতে এসছি। তো আপনারা তো জানেন গত প্রায় 15-20 দিন ধরে আমরা মায়ের চিকিৎসা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, একটু চিন্তিত ছিলাম। তবে ডাক্তার দেখিয়ে আজকে মাকে নিয়ে বাড়ি ফিরেছি। ওষুধপত্র দিয়েছে, বললো সেই ওষুধগুলো খেলে আপাতত ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় তবে আবার হচ্ছে রিচেক আপ করতে বলেছে। যাই হোক, এই ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের সামনে আগামী 1 মাসের মধ্যে আমাদের অনুষ্ঠান আবার একটা আছে, যেটা আমরা 15ই আগস্টের অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে করব। তো সেই বিষয়টা মাথায় রেখে বিপ্লববাবু বাচ্চাদের জন্য একটা খুব সুন্দর এবং মূল্যবান উপহার যেটা পাঠিয়েছে, আমাদের খুবই প্রয়োজন ছিল। যেটা মানে যে অনুষ্ঠানটা হয়ে গেছে 25শে বৈশাখ, ওই অনুষ্ঠানটা দেখে বিপ্লববাবু সেটা ভাবলো যে এটা হলে হয়তো বাচ্চাদের খুবই উপকারে আসবে। তো এখন আপনাদেরকে দেখাবো। এত ব্যস্ততা, কাজ, মায়ের চিকিৎসা, তার মধ্যে থেকেও বাচ্চাদেরকে নিয়ে ভেবে বিপ্লববাবু যে উপহারটা পাঠিয়েছে সেটা এই যে একজোড়া ঘুঙুর পাঠিয়েছে বাচ্চাদের। গত অনুষ্ঠানটায় 10টা ঘুঙুর ছিল টোটাল, সেটা আমরা একটা কারের মধ্যে বেঁধে আর বাচ্চাদের এক পায়ে পরিয়ে নাচ করিয়েছিলাম। ওই ঘুঙুরগুলো বিপ্লববাবুরই ছিল, তবে সেটা নোটিস করে এই একজোড়া ঘুঙুর এত কিছুর মধ্যে থেকেও বিপ্লববাবু কিনে পাঠিয়েছে। আর বিদ্যাধরপুর বাড়িতে তো এবারে গিয়ে বেশ কয়েকটা দিন ছিলাম, তো আমার সেইভাবে খুব একটা তো কাজ ছিল না, রান্না বান্না, ঘরদোর পরিষ্কার, এই। তো আমার দুটো চুড়ি ছিল যেগুলো ছোট হয়ে গেছে, উপরান্ত সিটি গোল্ডের ছিল, সেগুলো রং উঠে গেছে। আর এমনিতেই আমি যে নাইটিগুলো পরি, যেহেতু আমার একটু হাইটটা শর্ট, তাই কিছুটা নাইটির অংশ আমি কেটে বাদ দিই নিচ থেকে ঝুলটা। তো সেই যে কাপড়গুলো বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই চুড়ি দুটো বানিয়েছি। কারণ ওরা যে প্রোগ্রামটা করছে ওটা তো বেশিরভাগ সব সাদা লাল পাড় শাড়ির উপরে হবে বা হলুদ লালের উপরে, এরকম ধরনের শাড়ির উপরে হবে। তো ভাবলাম যদি এইগুলো কারোর কোনো উপকারে আসে, তো এইখানে বসে বসে এই দুটো জিনিস আমি বানিয়েছিলাম। তবে সব থেকে বেশি পছন্দ হয়েছে বিপ্লববাবুর এই উপহার দুটো। আশফলগুলো তো বাড়ির থেকে যাওয়ার আগের দিন বাচ্চাদেরকে দিয়েছিলাম, তবে এসে যেগুলো দেখেছিলাম অনেকটা ছিল, সেগুলো কিছুটা ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর যে কটা আছে, আজকে যে সকল বাচ্চারা এসছে সঙ্গে সুলাতা দিয়ে আছে, সুলাতা দিকে আগের বার দেওয়া হয়নি, ওগুলো একটু জালি জালি ছিল বলে আর দিইনি, ভেবেছিলাম পরের বার যখন পারবো তখন দেবো। তো আজকের একেবারে সবটা পেড়ে নেবো। ওপরের গুলো পারবে সব একেবারে, এটাও যদি পারো তার নামিয়ে নেবে। নামিয়ে নিচ্ছি। কি বাবা পড়ে যাচ্ছে, ওদের সাবধানে পারবে না দিদি, সব পড়ে যাচ্ছে তো। আর থই সমেত বার করতে হবে তো না, তুমি তো পারবে না। হ্যাঁ বাবা তুই পেরেছ, তোমার ওইটা নে। শিল্পকার
বললাম যে বড় হোক ততদিন মা আর আমি ডাক্তার দেখিয়ে তো বাড়ি চলে আসবো, তখন দেবো। আর আজকের এসে দেখছি যে হচ্ছে কমলের ছোট ঝুড়িটা নিয়ে আসতে উচিত হয়নি, বড় ঝুড়ি নিয়ে আসতে। দেখি কতদূর কি হচ্ছে, সব পড়ে কোমল যেগুলো পড়ে যাচ্ছে তুলে নিয়ে খেয়াল করিস তুই। তা ঘি দিচ্ছ না দাদা? দিদি সেই আমার মতো নিচের গুলো পাচ্ছে। শিল্পার একটা শাড়ি দিয়ে আর কোমল একটা শাড়ি দিদি আজকাল কিছুটা আবার রাখলাম, কয়েকজন বাচ্চা আসেনি, ওদেরকে তো একটু দিতে হবে, ওই জন্য চুলাটা দিয়ে সমান ওখানে পাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তারপর আমি শিল্পার কমলের গালে এর থেকে একটু একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। ফুলা দাদি এতক্ষণ গাছ থেকে পেড়ে ওখানে বসে বসে খেয়ে তারপর যেই মা এসছে রাস্তার উপরে ভাগ করতে তখন আসছে। আমার সোলা দাদিকে আগে একটা দিয়ে দাও না, বাচ্চাদেরকে আগে দাও, তারপর সোলা দাদি আর সুশান্ত দার দেবে। সুশান্ত দারটা দিদির কাছে দেবে, যদি দিদি খেয়ে নেয়। হ্যাঁ মানুষ এইসব খাতে ভালোবাসে, তো তুই এবছর আমি ডাক্তারের কাছে কিছু ওয়ান টাইম আরে দিয়েছিলাম কিন্তু তখন ভালো পাখি না, তোমাকেও তো দিইনি, তুমি পরে বলছো এবার যেন 4টে পাই। রেখেছিলাম পরে পেকেছি কিনা ননদরা বাড়ির ধারে থাকলে যা হয়। তুই যাও না খাওয়ার, তুই যাও। নামিয়ে এলো সুপ্রিয়া, সোনালি, কোমল, কোমল আর সুলতা দি। আমি খাড়া নেবো না। বললাম। আচ্ছা, তোমাকে কারো কম বেশি মনে হচ্ছে না? কার কম মনে হচ্ছে? হচ্ছে না তো? মমিতার হচ্ছে। মিলির একটু কম লাগছে। মিলির মমিতার হ্যাঁ, দেবো। মিলির আর মৌমিতাটার একটু যার কম। মনে হচ্ছে কম শেষে হাত বাড়াও, দেখি কার কার কম মনে হচ্ছে। দীপশিকা মিলির এই তো মিলিয়ে একটা। দীপশিকা কটা দাও। বিদ্যাধরপুর থেকে ঝড়খালি আসার এই যাত্রায় আপনারা তো সঙ্গে ছিলেন, আর এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে ভারতীয় সময় দুপুর 1টা মানেই সাথী বিপ্লব ব্লগ এই একই প্ল্যাটফর্মে শুধুমাত্র আপনাদের জন্য হাজির। তো চলুন, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরো একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।